কলকাতা থেকে ইস্ট আফ্রিকা সব জায়গাতেই বিজনেস রপ্ত করেছেন, কোচিং থেকে কনসালটেন্সি আর তারপর এআই থেকে লিডারশিপ। এই মানুষটি যেন চলন্ত এমডি। ওয়েলকাম টু দ্য ফিফথ এপিসোড অফ ফিউচার কথা শো। আজকে আমাদের গেস্ট প্রীতম ঘোষ। প্রীতম স্যার কে তো আমরা অনেকেই চিনি এবং প্রীতম স্যার একজন আমাদের লিঙ্কডইনের খুব নাম করা কি বলবো একজন কোচ, বিজনেস কনসাল্টিং পার্সন, অ্যাজ এ মেন্টার। আমরা প্রীতম স্যারের থেকে আগে জানতে চাইবো প্রীতম স্যারের যে 27 ইয়ার্সের একটা কর্পোরেট লং কেরিয়ার আছে সেইটা সম্পর্কে। তারপরে আমরা জানবো যে প্রীতম স্যার এখন কি কি করছেন এবং কি কি ভার্টিকালের সাথে যুক্ত আছেন। তো প্রীতম স্যার, আমি আপনার থেকে এইটা আপনি একটু এক্সপ্লেন করুন যে 27 ইয়ার্সের কর্পোরেটের আপনার জার্নি এবং কত সালে শুরু হয়েছিল, আপনার এইচএসের পরে আপনি কিভাবে কর্পোরেটে ঢুকেছিলেন ওই সময়ের কর্পোরেট, এবং যখন আপনি কর্পোরেট থেকে মুভ করলেন সেই সময়ের কর্পোরেটের ডিফারেন্স। তো হ্যাঁ, নমস্কার, অনেক ধন্যবাদ তোমাদের যে তোমরা এসেছো আর আজকে আমরা একসাথে কথা বলতে পারছি এবং এই অনুষ্ঠানটার মধ্যে রয়েছি। তো অ্যাবসলিউটলি আমি শুরু করছি, মানে আমার জার্নিটা একটু বুঝতেই পারছো, 26-27 বছরের একটা লম্বা জার্নি। সো ওটা ইটস বিন এ লং জার্নি। তো আমরা বহু বছর আগে আইটি ইন্ডাস্ট্রিতে শুরু করি। তো তখন বেসিক্যালি তখন আইটি ওয়েভটাও তখন আসেনি, মানে ওই সময়ও তখন Y2K ব্যাপারটা তখনও আসেনি আর কি, যেটা পরবর্তীকালে এসেছিল আর কি। তো আমরা শুরু করি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিংলি হার্ডওয়্যার নিয়ে, ঠিক আছে। তো তখন হার্ডওয়্যার বলতে বেসিক্যালি তখন এইচপি ওয়াজ ডিফারেন্ট, কম্প্যাক্ট ওয়াজ ডিফারেন্ট, ঠিক আছে। তখন মার্জারটা হয়নি, আইবিএম ছিল, তো উই হ্যাড এইচপি, আইবিএম, কম্প্যাক্ট। এবং ওই সময় আমি একটা জেনিথ বলে একটা কোম্পানিতে শুরু করি আর কি। তো ওখান থেকে জার্নিটা শুরু হয়। তো করে 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 অ্যাক্রস মাল্টিপল কোম্পানিজ, তার মধ্যে HCL ছিল, তার মধ্যে উইপ্রো ছিল, IBM ছিল, হ্যাঁ, তারপরে এরকম বিভিন্ন কোম্পানি আপারা ছিল। তো এই করে করে বিভিন্ন, বাট আলটিমেটলি জার্নিটা এরকম হয়েছিল, শুরু করেছিলাম আমি হার্ডওয়্যারে। পরবর্তীকালে যখন সুইচ করলাম তখন হার্ডওয়্যারের সাথে কিছুটা নেটওয়ার্কিং আসলো। এবং আপনারা তো সবাই জানেন যে নেটওয়ার্কিংয়ে দুটো পার্ট হয়, একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। তো আমি মোটামুটি দুটোই করার সুযোগ পেয়েছিলাম, অর্থাৎ নেটওয়ার্কিংয়ে যে প্যাসিভের পার্টটা ওটাও আর নেটওয়ার্কিং যে অ্যাক্টিভ পার্টটা ওটাও করার সুযোগ পেয়েছিলাম। অ্যান্ড দেন তারপরে আমি একটা এমন সংস্থায় জয়েন করি যেখানে ওরা ওই সময় মানে এটা কোন সালে? এটা প্রবাবলি 2002-2003 ওই সময়টা। তো দে ওয়ার ডিলিং উইথ তোমার হচ্ছে ব্যাকআপ, ডিজাস্টার রিকভারি, NAS অ্যান্ড SAN। তো ওই সময়টায় এই কয়েক দশক আগে ওই NAS SAN ব্যাকআপটা ঠিক আছে অনেক কোম্পানি করতো আর কি, হ্যাঁ, বাট ডিজাস্টার রিকভারিটা অতভাবে ফোরফ্রন্টে আসেনি। পার্টিকুলারলি এই স্টোরেজে যে NAS SAN টেকনোলজিসগুলো ওই সময়টা এত দশক আগে তখনও এতটা প্রসার হয়নি, লোকে অতটা জানতো না, বা জানতো হয়তো লোকে অতটা তখনও ওটাতে ওর দিকে যায়নি, কারণ ওই টেকনোলজিগুলো তখন ফোরফ্রন্টে আসেনি। তখন অনেকগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছিল, বাট কমার্শিয়ালাইজেশন বা ইউজেজ বিভিন্ন সংস্থাতে হয়নি। তো আমি সেই সময়টা একটা কাজ করার সুযোগ পাই একটা বড় সংস্থায়। তারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সফটওয়্যার এবং হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করতো, ব্যাকআপ ডিজাস্টার রিকভারির ওপর। এবং সেই সূত্রে আমি জানতে পারি যে ব্যাকআপ ডিজাস্টার রিকভারি, তারপরে রিস্টোরেশন কীভাবে হয়। তো ওটা পরবর্তীকালে আমাকে খুব হেল্প করেছে। এবং তারপরে অবভিয়াসলি আমি দুটো সংস্থায় জয়েন করি যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটাকে বলছিলাম, যারা অ্যাকচুয়ালি কি তোমার এন্ড টু এন্ড স্পেকট্রাম অফ সার্ভিসেস অ্যান্ড সলিউশন। এবার এন্ড টু এন্ড স্পেকট্রাম মানে কথাটা কী দাঁড়ালো বাংলায়? কথাটা দাঁড়ালো যে আইটির মধ্যে যে কটা অংশ ছিল ওই সময়, তো প্রত্যেকটা অংশই তারা করতো এবং প্রত্যেকটা পার্ট তারা করতো। তাদের মাল্টিপল প্রোডাক্টস এবং সার্ভিসেস নিজেরাই দিত, প্রোডাক্টস কিছু নিজের ছিল বা কিছু প্রোডাক্টস মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে টাই আপ করে দিত। এবং তার ফলে ডেস্কটপস থেকে শুরু করে ল্যাপটপ, সার্ভার্স, স্টোরেজ, ডিজাস্টার রিকভারি থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টলেশনস থেকে শুরু করে, তারপরে ERP ইনস্টলেশন থেকে শুরু করে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, যেটা এখন SaaS হিসেবে অনেক জায়গায় চলছে, বাট ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সেটা অনসাইট অফসাইট বসিয়ে একসাথে কাজ করা, তারপরে কাস্টমাইজেশন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বটে।
এই যাবতীয় স্পেকট্রাম মানে এন্ড টু এন্ড আইটি তার অফার করবে। এবং এই ধরনের সংস্থায় কাজ করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, মানে প্রবাবলি যাদের আন্ডারে কাজ করবেন দে আর সাম অফ দি বেস্ট ম্যানেজার্স ও বেস্ট ডিরেক্টর্স অফ দ্য ইন্ডাস্ট্রি। এবং আমাদের সময় যেটা ছিল বা এখনও যেটা রয়েছে অনেকের মধ্যে, যে আমরা খুব শেখার জন্য উৎসুক হয়ে থাকতাম যে স্যারের থেকে কোনটুকুনি শিখতে পারবো, মানে নট অনলি টেকনোলজি বাট বিজনেস ইন দ্য সেন্স কীভাবে তারা কাস্টমারের সাথে ইন্টারাক্ট করে, হ্যাঁ, একটা প্রেজেন্টেশন কীভাবে ওপেন করে, কীভাবে তার বডিতে যায়, কীভাবে সেটাকে কনক্লুড করে, বা নেগোসিয়েশন যখন সিনিয়র লেভেলে হয় সেটাকে কীভাবে শুরু করে, কীভাবে সেটাকে র্যাপ করে, কীভাবে সেটাকে কনক্লুড করে, সেটাকে কীভাবে ডিল ফাইনালাইজেশনের দিকে নিয়ে যায়। তো এই যে সূক্ষ্ম জিনিসগুলো শেখা বা এই যে জিনিসগুলো শেখা, এগুলো অ্যাকচুয়ালি আমাদের খুব সৌভাগ্য যে আমরা ওয়ার্ক উইথ সাম অফ দ্য বেস্ট ম্যানেজার্স এবং আমরা এগুলো শিখতে পেরেছি, যেটা পরবর্তীকালে জীবনে খুব কাজে লেগেছে। আর যেটা বলছিলাম যে এই করে 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 শিখতে শিখতে এক্সপোজার পেতে পেতে তারপরে বিভিন্ন সেক্টর হ্যান্ডেল করেছি, যেরকম স্মল মিডিয়াম বিজনেসেস, তারপরে কর্পোরেটস, তারপরে এন্টারপ্রাইজেস, তারপরে গভর্নমেন্ট। এবং গভর্নমেন্টের তো একটা বিশাল স্পেকট্রাম, ইউ হ্যাভ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউ হ্যাভ দি স্টেট গভর্নমেন্টস, ইউ হ্যাভ দি আন্ডারটেকিংস অলসো। তো এই করে করে একটা শেখার একটা ব্যাপ্তি ছিল। এবং তারপরে এই যে জার্নির পরে তো আমি একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলাম একটা আইটির সাথে রিলেটেড বাট খানিকটা অন্যরকম, জিআইএস, জানো তো, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো সেই জিআইএস একটা লার্জ ইউএস কোম্পানি যারা ইন্ডিয়াতে পার্টনার করে কাজ করছিল একটা জেবির মাধ্যমে। সো দে হ্যাভ দেয়ার লার্জেস্ট মার্কেট শেয়ার ওই সময়টা ছিল, এখনো দেয়ার। এটা কোন সালের কথা? এইটা হচ্ছে তোমার 2006-এর গোড়ায়, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ থিং। তো যেটা জিআইএস এক্সপোজার যখন পেলাম তখন জিআইএস নিয়ে কাজকর্ম শুরু হলো। তো জিআইএস তার আগে আমি কিছুটাই জানতাম, বাট এগেইন আমার কাছে একটা লার্নিং অপরচুনিটি ছিল, কারণ কাজ করতে করতে আমাকে তখন একটা রিজনের দায়িত্ব দেওয়া হলো। হ্যাঁ, যে তুমি একটা বড় রিজনকে তুমি ম্যানেজ করো। তো তার ফলে যদি বিজনেস পার্টটা আমার জানা ছিল, ক্লায়েন্টসগুলো মোটামুটি সেমই ছিল, বাট ইন্টারেস্টিং যে টেকনোলজি পার্টটা খানিকটা জানলেও আমি টেকনোলজি পার্টটা আরও শেখার সুযোগ পেলাম। এবং জিআইএস একটা এমন সুন্দর টেকনোলজি যেটা দিনে দিনে তার চাহিদা ক্রমবর্ধমান হচ্ছে, সেটা চাহিদা সমানে বাড়ছে, অতীতেও ছিল এবং আজকের দিনে যেখানে এত মানে ইনফরমেশন এক্সচেঞ্জ ইজ সো ইজি। তো জিআইএস সম্বন্ধে অনেক কোর্সেস এসে গেছে এবং জিআইএসের অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। জিআইএস যদি গভর্নমেন্টে ধরো বা প্রাইভেট সেক্টরে ধরো, বিভিন্ন ডিপার্টমেন্টসে ইউজ হয়, এবং বিভিন্ন দপ্তরে ব্যবহার হচ্ছে। কম বেশি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকলে সেটাকে একসাথে সিনার্জাইজ করা যায়। তো এটা একটা খুব সুন্দর ভার্টিক্যাল, একটা টেকনোলজি খুবই সুন্দর। জিএসটা যদি বাংলায় আপনি হ্যাঁ, মানে জিআইএসটা দেখো, জিআইএসটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। মানে এইটা অ্যাকচুয়ালি একটা বেসিক্যালি সলিউশন সেন্ট্রিক বা ম্যাপের উপর মূলত কাজ হয়। এবং সেইখানে তোমার অবভিয়াসলি অ্যাপ্লিকেশনসগুলো, আমি যেটা বললাম সেটা খুব বেসিক, বাট অ্যাপ্লিকেশন যখন বিল্ড করে তখন ইউ হ্যাভ এ ফুল টিম, মানে ডেভেলপমেন্ট টিম ওয়ার্কিং, কাস্টমাইজিং দ্য অ্যাপ্লিকেশন, বিল্ডিং দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এটার উপর হয় আর কি। বাট এই জিনিসটা আইটির সাথে সিনার্জাইজ করে এখন আইটি জিআইএস বেশ এখন একটা সুন্দর কাইন্ড অফ আ প্যাকেজ হয়ে ইট ইজ গিভিং আ লট অফ বেটার ডিসিশন মেকিং। হ্যাঁ, তো আজকে যে মোবিলিটি সেক্টর যদি আমরা দেখি, অটোমোবাইল সেক্টর দেখি, যে অ্যাগ্রিগেটার্স দেখছি, তারা সবাই জিআইএস আর কি ব্যবহার করছে, যারা বড় আকারে কাজ করছে। এবং আজকে সেটা ডেলিভারি সেন্ট্রিক হোক বা এনিথিং, হ্যাঁ, সেন্ট্রিক হোক, ফুড ডেলিভারি, সো মেনি আদার যে লজিস্টিক্স কোম্পানি ইউজ করে, হ্যাঁ, অ্যান্ড দেন গভর্নমেন্টের সো মেনি আদার সেক্টরস আর ইউজিং ইট। তো ওটার পেনিট্রেশন হ্যাজ বিন ভেরি হাই এবং জিআইএস এর কাজকর্ম হচ্ছে। এবং একসময় ইন্ডাস্ট্রিটা নিশ ছিল, এখনও ইট হ্যাজ গট আ সার্টেন অ্যামাউন্ট অফ ইউনিকনেস অ্যাবাউট ইট। বাট জিআইএস আইটি মিলে এখন একটা এত সুন্দর হ্যান্ড শেকিং হয়েছে যে এন্ড ইউজার যারা, কাস্টমার্স যারা, তারা কিন্তু একটা বেটার আরওআই পায় এবং তারা কিন্তু দিনে দিনে দেখছে যে তাদের কস্ট মিটিগেশন হচ্ছে, হ্যাঁ, তাদের সার্ভিস ডেলিভারি মডেলসগুলো আরও বেটার হচ্ছে। এবং কাস্টমারের সাথে, কোম্পানির সাথে, তার ডেলিভারি পার্টনার্স, হ্যাঁ, মানে যে গোটা ইকোসিস্টেম যেটা হয়, তো ইকোসিস্টেমটাকে এটা কিন্তু আরও ইনেবল করছে ফর ফাস্টার ডিসিশন মেকিং অ্যান্ড ফর কুইকার রেসপন্স। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তো এরপর আমি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিংও করি আর কি। এরপর আমি একটু মানে আই হ্যাড ওভারসিজ টিম, আমি বাইরেও কাজ করেছি বিদেশে।
তো ওখানেও ITGS এগুলো বিভিন্ন সলিউশনস করেছি এবং কোম্পানিজে কাজ করেছি যারা এইগুলো নিয়ে কাজ করতো, ঠিক আছে। তো এবং তারপরে আবার দেশে ফিরে এসে আই ওয়ার্ক ফর ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং কোম্পানি, হ্যাঁ, বড় বিদেশি একটা কোম্পানি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং, মূলত যারা ADB ওয়ার্ল্ড ব্যাংক জাইকা ফান্ডেড প্রজেক্টসগুলো করে আর কি, অ্যাক্রস মাল্টিপল সেক্টরস। এর বাইরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্টসের প্রজেক্টও হয়। তো উইথ অ্যান্ড দেন এই জিনিসগুলো হয়, দেন আই ডিড ওয়ার্ক সামওয়্যার অ্যান্ড দেন আই সাবসিকুয়েন্টলি, মানে আমার মনে বহুদিন ধরে চলছিল যে না, জিনিসটা কি হচ্ছে যে আমরা তো একটা শেখার সুযোগ পেয়েছি, এবার যেটা শিখতে পেরেছি, হ্যাঁ, যেটা আমরা হাতে কলমে শেখা বলে, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট অফ দি লার্নিং, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট অফ দি লার্নিং। তো থিওরিটিক্যাল পার্ট তো সবারই কম বেশি হয়, প্র্যাকটিক্যাল পার্টও সবারই কম বেশি হয়। প্র্যাকটিক্যাল পার্টের ইউনিকনেসটা হচ্ছে যে যেটাকে আমরা বলি রিয়েল লাইফ সিচুয়েশন, ইউজ কেসেস, ওইগুলোর মধ্যে যখন শেখাটা হচ্ছে তখন আমরা লার্নিংটা আমার মনে হয় যে অনেক ফাস্টার হয়। কারণ রিয়েল লাইফ সিচুয়েশনগুলো অনেক সময় এমন আসে which is probably not in the textbook, কারণ ওগুলো ইউনিক, কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে, জিওগ্রাফি টু জিওগ্রাফি ভ্যারি করে, লোকেশন টু লোকেশন ভ্যারি করে, এবং হাউ ইউ হ্যান্ডেল দ্যাট, হ্যাঁ, কিপিং ইয়োর সেলফ ইন আ ভেরি ভেরি মানে in a very very cool, calm and confident position, এবং হাউ ইউ স্ট্যান্ড বিহাইন্ড ইয়োর টিম এবং টিমকে সাপোর্ট দিয়ে সেই জিনিসগুলো তুমি ওভারকাম করে তুমি কাস্টমার ডিলাইট বা কাস্টমার ওয়াও যেভাবেই বলো না কেন সেভাবে পৌঁছে যাও। সো দ্যাটস সামথিং উইচ প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমেই তুমি উপলব্ধি করতে পারো, ঠিক আছে না? তো ওই শেখার অংশটা তো আমাদের যেটা হয়েছিল, আমি ভাবছিলাম যে ওয়াই নট ইউজ ইট ইন টু প্র্যাকটিক্যাল ইউজ, মানে ইন আদার ওয়ার্ডস আমি সবসময় ভাবছিলাম যে বিগত কয়েক বছরে যে কোনো না কোনো সময় আই উইল টার্ন টু বি অ্যান এন্টারপ্রেনার। তো আই স্টার্ট অন এটা কোন সময়ের কথা? এটা জাস্ট গত বছরের কথা। এবং তো থিঙ্কিং এবং তার ফলে অবভিয়াসলি আমি তখন বিভিন্ন এন্টারপ্রেনারদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করি এবং আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হাউ দে আর ডুইং ইট, তো আর কী কী চ্যালেঞ্জেস তারা ফেস করছে, কীভাবে চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করছে, হ্যাঁ, কী কী তাদের রিস্ক আসছে সেটাকে কীভাবে ওরা মিটিগেট করছে, করে ওরা কীভাবে আলটিমেটলি ওদের যে অবজেক্টিভস ইন টার্মস অফ ক্লায়েন্ট সার্ভিস ডেলিভারি বা যেটাই হোক না কেন, বা যারা এক্সপ্যান্ড করছে তারা কীভাবে এক্সপ্যানশন প্ল্যানটা করছে, কী রুটে যাচ্ছে, ঠিক আছে, হাউ দে ডুইং ইট, বা ফান্ডিংটা যেটা আছে সেটা কীভাবে তারা ফান্ডিংটা করছে বা কীভাবে তারা ফান্ডিংয়ের জন্য স্কাউট করছে। তো অল দ্যাট ইজ আ ডিফারেন্ট, মানে অল দ্যাট ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। তো ওটা আমি অনেকগুলো ফোরামে গিয়ে কথাবার্তা বলে আই ওয়াজ মিটিং পিপল টু আন্ডারস্ট্যান্ড, এবং আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছিল, জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যারা মানে 20-25 বা 30 বছর আগে এন্টারপ্রেনার ছিল তাদের একটা স্বীকৃতি আমাদের আরও বেশি আগে তাদের একটা স্বীকৃতি দিতে হবে, কারণ ডেফিনেটলি তারা ওই সময় ইন্টারনেটের অ্যাডভান্টেজ পায়নি, বা তারা এই সময় এত ইনফরমেশন পায়নি, বা তারা এই সময় এই ইকোসিস্টেমটা যেটা আজকের দিনে 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 শক্ত হচ্ছে, দিনে দিনে বেটার হচ্ছে, দিনে দিনে ওটা আরও এফেক্টিভ হচ্ছে, সেই ইকোসিস্টেমসগুলো পায়। But তারা মানে it was a kind of a solo warrior with his own team, and then মানে অনেক কিছুই তারা অবভিয়াসলি একটা হার্ড লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে গেছিল, এবং তো ওই জন্য হ্যাটস অফ টু দেম, তারা অসাধারণ ওই সময়টায়। আর আমাদের এই সময়ের অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা পরস্পরকে হ্যান্ডেল করতে পারি, পরস্পরের থেকে শিখতে পারি। যেন আমি অনেকে বেশ কয়েকজনকে মেন্টর করেছি, আবার আমাকে একাধিক লোক মেন্টর করছে, হ্যাঁ। তো নট নেসেসারি যে আমি যাদের মেন্টর করছি যে তারা আমার থেকে বয়সে ছোট বা বড়, বা যারা আমাকে মেন্টর করেছে তারা আমার থেকে বয়সে ছোট বা বড়, বিকজ লার্নিং ক্যান কাম ফ্রম দ্য টপ, ইট ক্যান কাম ফ্রম দ্য বটম, ইট ক্যান কাম ফ্রম এনিওয়্যার, প্রোভাইডেড দ্য পার্টিকুলার পার্সন হু ইজ ইম্পার্টিং দ্য লার্নিং, যে শিক্ষাটা দিচ্ছে সে নিজে তার ওই দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, বা সে সেটা নিজে করে দেখিয়েছে, ছোট আকারে হোক বা বড় আকারে। বড় আকারে সকলকে করতে হবে তা না, কারণ সময়ের সাথে সাথে মানুষ বড় হয়, ছোট আকারেও করো, তুমি যদি করে দেখাতে পারো সেটা তুমি কর্মজগতে চাকরি করতে করতে করো বা ব্যবসা করতে করতে করো, এই স্পেকট্রাম অফ লাইফ। তুমি যদি চাকরিতেও করে দেখাতে পারো তাহলে তুমি ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বেশি। আবার তুমি যদি রিভার্সলি একটা ব্যবসায় খুব সফল হও, হ্যাঁ, এবং বেশ কিছুদিন সফল হও, তাহলে প্রবাবলি তুমি যখন ডাইভার্সিফাই করবে সেখানে সফল হওয়ার চান্সটাও বেশি, কারণ তুমি এই সাকসেস স্টোরিটার মধ্যে যে লার্নিংসগুলো আছে তুমি সেগুলো সেখানে প্রয়োগ করবে।
সো এগুলো কি, এগুলো মোরলেস হ্যান্ড হোল্ডিং। ওই জন্য শিক্ষা, you can take it from anybody, provided he has delivered in smaller or larger capacity. এটা আমার ব্যক্তিগত ধারণা, অনেককে আমি দেখেছি এটা করে। তো এই হচ্ছে জার্নি। তো অ্যান্ড দেন আমি যেটা এখন স্টার্ট করেছি, তো সেটার মধ্যে আমি যেটা করেছি যে আমি ধরো যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, ঠিক আছে, মূলত আইটি, জিআইএস এবং ইঞ্জিনিয়ারিং। তো আমি তার মধ্যে আইটি, জিআইএস, ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করেছি। এবার দেখো আইটি ইজ আ ভাস্ট। হ্যাঁ, এবার আইটি তো অনেক বড়, যে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে আইটি অনেক বড়। এবার আইটির মধ্যে একাধিক ইউ হ্যাভ ভার্টিকালস অ্যান্ড ইউ হ্যাভ মাল্টিপল টেকনোলজিস। তো আমি এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। সেখানে পার্টনার উইথ কুইকিল। তো আমি কুইকিল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ in the field of security, in the field of cyber security, end-to-end products, solutions, সবই রয়েছে। And then beyond that, I am also into application development, customization of IT softwares. তার বাইরে যেটা হচ্ছে, I have also signed up with a company, I am working with that, যে তাদের একটা খুব সুন্দর প্রোডাক্ট এবং সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার ইয়ার। যেটা নিয়ে আলোচনা বলছিলাম। এবার হেলথ কেয়ার ইয়ারপিটা কি? দিস ক্যান রান ফর এ হসপিটাল, দিস ক্যান রান ফর এ নার্সিং হোম, দিস ক্যান রান ফর এ ওপিডি, এ স্মলার ইউনিট, যেখানে তোমার একটা হেলথ কেয়ারে যা যা ডিপার্টমেন্টস থাকে বা যা যা অপারেশনস হয়, সেটা পুরোপুরি একটা MIS এ ফেলে দাও। অ্যান্ড আফটার ইউ পুট ইট অন দি MIS, রিপোর্টসগুলো জেনারেট করা অন আ বেসিস, মানে ম্যানুয়ালটাকে অটোমেশনে পুরোটা অটোমেট করা, এবং তুমি যেরকম চাইবে, হ্যাঁ, মান্থলি হলো, উইকলি হলো, কোয়ার্টারলি হলো, রিপোর্টসগুলো জেনারেট করা। এবং তার ফলে যেটা হয়, তারপরে ধরো যারা ওই পার্টিকুলার অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, হেলথ কেয়ার অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের যারা ওভারঅল জিনিসটাকে চালাচ্ছে, সিনিয়র লেভেলে বসে আছে, অপারেশনসে রয়েছে বা টপ ম্যানেজমেন্ট যারা রয়েছে, সিনিয়র ম্যানেজমেন্ট, তার একটা নাটশেলে দেখতে পারে যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অপারেশন, অ্যান্ড আমি সেটাকে আরো বেটার করতে পারি কিভাবে, করতে পারি আরো, এটাকে আরো স্ট্রিমলাইন করতে পারি কিভাবে। তার ফল হচ্ছে যে ধরো আমাদের পেশেন্টস যারা আসছে, সেখানে কিন্তু অনেক ফাস্টার সার্ভিস ডেলিভারিটা, আমি আবার বলছি, করা যায়। এবং রেসপন্স টাইম কিন্তু অনেক দ্রুত হয়ে যায়, ঠিক আছে। এবং যদি কোনো জায়গায় একটুখানি ফল্ট দেখা যায় বা কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট এরিয়াস দেখা যায়, সেটা কিন্তু খুব দ্রুতভাবে হাইলাইটেড হয়। এবং সফটওয়্যার যখন হাইলাইট করছে বা আমার MIS যখন দেখাচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পারছি যেখানে উই হ্যাভ টু প্রায়োরিটাইজ অ্যাটেনশন, এবং সেইখানে গিয়ে আমরা ওটাকে সলভ করলাম। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো এই জিনিসটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার, এবং এই জিনিসটার মধ্যে একটা বৈচিত্র্য হচ্ছে, মানে ইউনিকনেস আমি বলতে চাই রাদার, সেটা হচ্ছে যে সবাইকে যে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে হবে তাও কিন্তু নয়। অর্থাৎ যেটাকে ক্যাপেক্স বলে, এই ডোন্ট নিড রিয়েলি ক্যাপেক্স, ওপেক্স অলসো ওয়ার্কস। এটার মানে হচ্ছে যে আমি মাসে বা কোয়ার্টারে একটা পেমেন্ট করে আই ক্যান স্টিল গেট দিস সার্ভিস, আমি গোটা সার্ভিসটাই পেতে পারি। এটা কি সাবস্ক্রিপশন মডেলে হয়, বাট দ্য মডেলস আর অল দ্যাট উই ডিসকাসড। বাট আমি ব্রড লাইন যেটা বলতে চাইছি, যে ধরো কোনো একটা সংস্থা ভাবছে বা দেখছে যে এই মুহূর্তে আমি একটা আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে পারবো না, বাট সার্ভিস তো সবাই ভালো দিতে চায়, নিশ্চয়ই সেটা চাইবে। হ্যাঁ, তো তারা কি করবে? তারা অফিসে চলে আসবে মাসে, যেরকম আমার ইয়েটা আসলো, আমি সেখান থেকে একটা মাসে একটা অ্যামাউন্ট করলাম, তাহলে কি পুরো লোডটাও পড়ে না? অথচ মানে কাস্টমারের সার্ভিসটা ভালো হচ্ছে, এদিকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট। সো ওটা কিন্তু একটা খুব সুন্দর একটা অপারেশনাল ইকুয়েশন। তো এই জিনিসটা কিন্তু আমাদের এই হেলথ কেয়ার ইআরপি যে আমাদের সলিউশন এবং সার্ভিসেসটা আছে, প্রোডাক্টটা আছে, এটা দিয়ে কিন্তু সার্ভ হয়, ঠিক আছে। সো এই জিনিসটার উপর কাজ একটু কম হয়েছে, বাট এখন হচ্ছে। তো দিস ইজ সামথিং which we have and which we can actually deploy in organizations or institutions where they require it, and show them যে আরো এটা মানে কাস্টমার বেনিফিটটা কিভাবে তুমি দিতে পারো, সার্ভিস এফিসিয়েন্সি কিভাবে বাড়াতে পারো, এবং টার্ন অ্যারাউন্ড টাইম ইন টার্মস অফ রেসপন্স এন্ড রেজলিউশন তোমার কিভাবে আরো বাড়তে পারে। তো এটা একটা সুন্দর ব্যাপার। এর বাইরে শুভদীপ, তুমি যেটা আমাকে মাঝে বলো যে দাদা এআইটা নিয়ে তো অবভিয়াসলি এখন AI is the top of the day, এবং AI is something which has already invaded the industry, ঠিক আছে।
এবং এটা কম বেশি সব ইন্ডাস্ট্রিতে আজকে এসে গেছে এবং এটাকে ইনেবল করাটা দরকার। এবং আমার যেটা মনে হয়, হ্যাঁ তুমি যেটা বলছিলে, আমার যেটা মনে হয়, তুমি বলো তুমি যেটা বলছিলে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এআই তো অবশ্যই লাগবে, সেটা তো বোঝা যাচ্ছে, বাট সাপোজ একটা ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং, একটা সাপ্লাই চেইন, একটা বিএফএসআই রয়েছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স ভার্টিকাল, একটা রয়েছে হাইটেক অ্যান্ড ইনোভেশন, আবার আমাদের রিটেল সেগমেন্ট রয়েছে। তো এই প্রত্যেকটা সেগমেন্টকে বা এরকম অনেক থাকে যে এনার্জি ইউটিলিটি সেগমেন্ট, তো এইগুলোকে এআই তো ডিরেক্টলি ইম্প্যাক্ট করতে পারবে না, বাট এআই ইন্টিগ্রেশন করা যেতে পারে। এবার সেই ইন্টিগ্রেশনটা কিভাবে করা ফিজিবল, এবং আগামী দিনের এআইকে এআই বলে যে মার্কেটে হাইপটা ক্রিয়েট করা হচ্ছে, সেটা তো মানে অরিজিনালি হয়তো ওই লেভেলের জব কার্ডটা হবে না যেটাকে বলা হচ্ছে, সেইটা ভয় দেখানো হচ্ছে বা একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে, বাট অরিজিনাল ইন্টিগ্রেশনটা কিভাবে হতে পারে তার তো একটা নিশ্চয়ই ব্লুপ্রিন্ট আছে। ব্রডলি আমি বলতে পারি যে হোয়াট এআই ইজ মানে ইজ গোইং টু ডু ইজ, যেই ভিশনটা রয়েছে এআই নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্টলওয়ার্স বা আমরা যেটা দেখছি ইন্ডিয়াতে এখানে বসে বা বিভিন্ন প্ল্যান্টেশন কথা বলে, যে এক হচ্ছে এআই ইজ ইনেবলার, ঠিক আছে না? তো এআই যে সবসময় যেটা আমাদের মনেও অনেক সময় এসেছিল আগে, তো যে এআই কিন্তু সবসময় জব যে নিয়ে নেবে, হ্যাঁ, কর্মসংস্থান যে কমিয়ে দেবে, সেটা নাও হতে পারে। কারণ এআই ইজ ইনেবলার এবং এআই হচ্ছে একটা টেকনোলজি যেটাকে ইউজ করে আমরা অনেক জিনিসটাকে অনেক দ্রুত করতে পারি, অনেক প্রবাবলি অ্যাকিউরেটলি করতে পারি, ঠিক আছে? তো যে কোনো নতুন টেকনোলজির মতোই যখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এসেছিল, তখন যখন কন্টিনিউয়াসলি, বিশেষ করে যে রাইট ইন্ডাস্ট্রিতে যুক্ত বা লাইক ইন এনি ইন্ডাস্ট্রি, মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে তুমি দেখবে যখন এক একটা নতুন টেকনোলজি, নতুন ইনভেনশনস হয়, নতুন টেকনোলজিস আসে, ঠিক আছে না? তো যারা যুক্ত থাকে কাট অ্যাক্রস এনি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? তো মানে প্রফেশনালসদের সবসময় কিন্তু পড়াশোনা করতে হয়, হ্যাঁ, এবং যেটাকে তোমাদের ভাষায় বা আমাদের ভাষায় আমরা বলি কন্টিনিউয়াসলি আপস্কিল রিস্কিল করতে হয়। এই স্কিলিং ব্যাপারটা একবার চাকরিতে ঢুকে গেলাম মানে আর করবো না, বা একবার ব্যবসা করতে ঢুকে গেছি মানে আর করবো না, তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট আছে, পার্টিকুলারলি যারা টেকনোলজি সেক্টরে আছে। আর কারণ হচ্ছে স্কিলিং তো করতে হবে। যখন নতুন নতুন ল্যাঙ্গুয়েজ এসেছে আমরা স্কিল করেছি, হেলথ কেয়ারে যখন নতুন নতুন টেকনোলজি এসছে স্কিলিং হয়েছে, বা বিভিন্ন মোবিলিটির ক্ষেত্রে তুমি দেখো না, বিভিন্ন কোম্পানি যখন অ্যাগ্রিগেশন মোডে কাজ করেছে, ঠিক আছে, যখন অ্যাগ্রিগেটর হিসেবে যখন প্রথম এসেছিল, তখন শেকেন আপ দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে না? যেরকম ভাবে কি করে হয় যে আমি মোবাইল অ্যাপ দিয়ে গাড়ি চলে আসবে, ঘরের কাছে চলে যাবো, আজকের দিনে তুমি ড্রাইভারও পেয়ে যাচ্ছ ঘরে ইউজিং অ্যান অ্যাপ, আবার তাও সো অল দ্যাট ইজ দেয়ার। তো টেকনোলজি যখন আসে একটু ডিসরাপশন হয়, টেকনোলজি যখন আসে তার একটা প্লাস পয়েন্ট থাকে, তো ইউ হ্যাভ টু লুক এট ইট ইন আ পজিটিভ ওয়ে। এবং আমি এইটুকুনি বলবো যে যেটা আমার মনে হয় যে এটাকে ইনভাইট করলে, হ্যাঁ, এটার উপর একটু পড়াশোনা শুরু করলে, এর অ্যাপ্লিকেশনগুলো তোমার মানে যার ইন্ডাস্ট্রিতে এর অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করলে, এটাকে ইনভাইট করলে, ঠিক আছে না? তাহলে এক হচ্ছে তার কর্মদক্ষতাটা বেড়ে যাচ্ছে, আউটপুট প্রচুর বেড়ে যাবে, এবং অবভিয়াসলি কর্মদক্ষতা আউটপুট বেড়ে গেলে যেটা হয় তোমার রিওয়ার্ডসগুলো বাড়বে, হ্যাঁ, রিওয়ার্ডসগুলো বাড়বে, মানে ইউ উইল বি মোর ইন ডিমান্ড, এবং তার ফলে তোমার আদার বেনিফিটসও আসবে, ঠিক আছে? তো এই টেকনোলজি যেন অতীতে যখন নতুন টেকনোলজিগুলো এসেছিল, ঠিক আছে, তখন পিপল রিয়েলি হ্যাড টু ইমবাইব দোজ টেকনোলজিস, ঠিক আছে? যে তো আমরা নেটওয়ার্কিং লাইনে দেখেছি, সাইবার সিকিউরিটি লাইনে দেখেছি, সাইবার সিকিউরিটি ফিল্ডে দেখেছি যে ওখানে যারা রয়েছে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়, ঠিক আছে? অ্যাক্রস অল হেলথ কেয়ার বলো, লিগাল সার্ভিসেসে যারা আছে, ঠিক আছে? সো ওয়ান থিং ইজ ভেরি শিওর যে অ্যাক্রস অল ইন্ডাস্ট্রিজ ইউ কন্টিনিউসলি উইল হ্যাভ টু স্টাডি। বা ধরো এই জিনিসটা এন্টারপ্রেনারদের ক্ষেত্রেও সত্যি। ধরো একটা এন্টারপ্রেনার যখন একটা পার্টিকুলার লাইন অফ বিজনেসে সে বেশ ভালো সাফল্য অর্জন করলো একটা সময়ের মধ্যে, তো তার তখন মনে হতেই পারে যে আমি একটা, যেটা তোকে বলছিলাম, তো আমি একটা লাইনে ডাইভার্সিফাই করবো। তো সে তো আজকে চিন্তা করলো, কালকে ডাইভার্সিফাই করে না, সে সেটার উপর পড়াশোনা করে, সে সেটার উপর রিসার্চ করে, এক্সপার্টদের সাথে আলোচনা বসে, বিভিন্ন লোককে মিট করে, তাদের থেকে জ্ঞান অর্জনটা করে, বোথ ফ্রম দি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড ফ্রম দি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ, নিয়ে সে একটা বিজনেস প্ল্যান বানায়, এবং নিয়ে সেটা তার কোনো জায়গায় তোমাদের ভাষায় টেস্ট মার্কেটিং করে, কোনো জায়গায় ইফ ইটস সামথিং অফ দ্যাট একটা প্রোডাক্ট হলো, তো তখন সেটাকে ভ্যালিডেট করলো যে ওটা মার্কেটে কতটা ইউজেজ আছে,
যদি আজকে আমি বানাই এত R&D করে সেটা কতটা লোকে নেবে, তো হি ডাজ এ রিসার্চ, মানে পড়াশোনা করতে হয়, এবং তারপরে যদি সে স্যাটিসফাই হয় যে এখানে আমি কন্ট্রিবিউট ভালো করতে পারবো, হি গেটস ইনটু দ্যাট। তো এআই ইজ সামথিং লাইক দ্যাট, যে তোমাদের পড়াশোনা করতে হবে, করে টেকনোলজিটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে উন্নত করতে হবে। তো আমার মনে হয় না যে টেকনোলজি এটা ইয়ে করবে, কিন্তু ভবিষ্যতে সময় শেষ কথা বলবে, বাট এই হচ্ছে ব্যাপারটা। কারেন্টলি তো যে পিকচারটা আমরা দেখছি, উই ক্যান ইউজ ইট অ্যান্ড উই ক্যান ইনক্রিজ আওয়ার এফিসিয়েন্সি অ্যান্ড উই ক্যান গেট মোর রিওয়ার্ড, এই হচ্ছে ব্যাপার। সো প্রীতেন্দু, আমাদের যে 3টে রাউন্ড আমরা করবো, তো ফার্স্ট রাউন্ড শুরু কর। চেনা জানার মধ্যে আমরা অলরেডি রয়েছে। হ্যাঁ, চেনা জানার মধ্যে রয়েছি, বাট স্যার যেহেতু বলছিলেন আমি স্যারকে স্টপ করাইনি, এবার আপ টু ইউ। আপনার মধ্যে ভালো বিজনেস লিডার হতে গেলে তার মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি কোনটা থাকা উচিত? দেখো, আমার মতে বিজনেস লিডারের ডেফিনেশনটা একটু বলি। তো বিজনেস লিডার ক্যান বি অ্যান এন্টারপ্রেনার, ক্যান বি ইন দ্য সার্ভিস সেক্টর, মানে আজকে বিভিন্ন কোম্পানিজগুলো যারা হেড করে বা যারা সিনিয়র লেভেলে রয়েছে, দে আর অল বিজনেস লিডার্স। আমরাও তাই ছিলাম এন্টারপ্রেনার হওয়ার আগে, ঠিক আছে? তো ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। তো এটার মধ্যে দেখো, আমার মনে হয় যে টপ অফ দ্য লাইন আমার কিছু কোয়ালিটির কথা মাথায় আসছে, যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের ডেমনস্ট্রেট করতে হয়, না হলে ডিফিকাল্টি হয়। তার মধ্যে প্রথমে হচ্ছে গ্রিট। হ্যাঁ, গ্রিট হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট। পারসিভিয়ারেন্স মানে লেগে থাকার ক্ষমতা। হ্যাঁ, আজকে আমার একটা জিনিস প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা একটা বড় টিম আজকেই যে ক্লোজ, মানে এই কোয়ার্টারেই যে ক্লোজ হবে তা, হয়তো প্রজেকশন দেওয়া হয়েছে এই কোয়ার্টারে, বাট অনেক সময় বিকজ অফ মাল্টিপল রিজনস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল ওটা হয় না। কোনো সময় রিসেশন এসে গেল, কোনো সময় আদার জিওপলিটিক্যাল ফ্যাক্টরস, হোয়াটএভার ইট ইজ, ঠিক আছে, হয় না। বাট আলটিমেটলি লেগে থাকতে হয়। দেখা যাচ্ছে 2-3 কোয়ার্টার পরে গিয়ে সেটা হচ্ছে, বা একটা প্রোডাক্ট আমরা মার্কেটে নিয়ে আসলাম বা কোন কোম্পানি নিয়ে আসলো, আইটিতে বলছি না, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখা যায়, হয়তো দেখা যায় প্রোডাক্টটা খুব সাকসেসফুল হচ্ছে, কিন্তু কিছু তার একটু ম্যাল ফাংশন হচ্ছে, তখন আবার রিকল করতে হয় ওটা কিছু পার্ট, আবার ওটাকে রিলঞ্চ করতে হয়। সো ফার্স্ট হচ্ছে গ্রিট আমি বলবো, সেকেন্ড হচ্ছে পারসিভিয়ারেন্স আমি বলবো, থার্ড হচ্ছে দ্যাট পারসন উইল হ্যাভ টু বি টিম প্লেয়ার, মানে সকলকে নিয়ে চলার দক্ষতা। কারণ তোমরা যত জীবন এগোবে তুমি দেখবে যে মানুষের যেহেতু কাজ করার ক্ষমতাটা সীমিত, সো মানে বিশেষ করে বড় সংস্থা বা মিড সাইজ অর্গানাইজেশনে অনেক লোককে নিয়ে চলতে হয়, অনেক স্টেক হোল্ডার্সদের নিয়ে চলতে হয়, আর সিনিয়র লেভেলে ইনভেস্টার্সদের নিয়ে চলতে হয়, এবং বিজনেস পার্টনার্সদের নিয়ে চলতে হয়, ক্লায়েন্টসদের তো অবভিয়াসলি নিয়ে চলতে হয়, এবং এক একটা ক্লায়েন্ট এক একটা ভার্টিক্যাল থেকে আসে, তাদের এক একটা অ্যাসপিরেশন, এক একটা রিকোয়ারমেন্ট। তো ওইখানে টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট হয়। এজিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে কতটা আমি কুইকলি রেসপন্ড করতে পারছি, যে সিচুয়েশনে কুইক রেসপন্স দরকার, আর যে সিচুয়েশনে আমার নিজের রেসপন্স দেওয়ার দরকার নেই, সেখানে হাউ কাম আই ক্যান বি। তো মোটামুটি ব্রডলি এটা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার মনে হয় যে একটা লিডারের থাকা দরকার, হ্যাঁ, সেটা হচ্ছে ক্লিয়ার কাট ভিশন, ঠিক আছে? সো তুমি ধরো তুমি একটা বড় এস্টাবলিশ কোম্পানিতে কাজ করতে পারো, তোমাকে হয়তো বললো শুভদীপ তুমি গিয়ে ওই কান্ট্রিতে আমার অফিসটা খুলে ওই জিওগ্রাফিতে তুমি আমার ব্যবসাটাকে শুরু করো, যে জিওগ্রাফিতে তুমি নেই, অথচ তুমি খুব বড় সংস্থা, ভারতীয় হও বা বিদেশি, ঠিক আছে? তো ইউ শুড হ্যাভ এ ভিশন যে আমি এটা কিভাবে করবো, আমি আগামী 1 বছর 3 বছর 5 বছর কিভাবে দেখছি, সেটাকে আমি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করে, ব্যাকওয়ার্ড ম্যাপ করে আমি আমার বিজনেস প্ল্যানে থেকে আমার অ্যাকশন ওয়ার্কসগুলো বার করব। সো এবং এই ভিশনটা এক্সিকিউট করতে গিয়েই কিন্তু চ্যালেঞ্জেস, এবং এই চ্যালেঞ্জেসগুলোকে হ্যান্ডেল করতে গিয়েই কিন্তু গ্রিট এবং পারসিভিয়ারেন্স, এগুলো কিন্তু সব ইন্টার রিলেটেড, মানে দিস আর অল কানেক্টেড দ্য ডটস। এই হচ্ছে ব্যাপার। আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম বিশ্লেষণ বাক্স। এখানে আমরা অনেক কিছু টপিক নিয়ে একটু ডিটেলসে গিয়ে আলোচনা করবো। ইন ফিউচার কোনটাকে আমরা দেখছি, ম্যানেজার্স নাকি মেশিনস? তো খুবই ভালো প্রশ্ন। দেখো, আমি তোমাকে একটা কথা বলতে পারি যে অ্যাক্রস অল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, এখন পর্যন্ত যা হয়েছে এবং ভবিষ্যতে রোডম্যাপটা সেদিকে ইন্ডিকেট করছে যে মেশিন যতই সফিস্টিকেটেড হোক, মেশিন তৈরি করে হিউম্যান বিংস, ঠিক আছে? তো এবং মেশিনসটা রানও করে হিউম্যান বিংস, এবং মেশিনসের একটা এন্ড লাইফ হয়, বা মেশিনস কখনো কখনো ম্যাল ফাংশন করে। Even the best of the sophisticated machines in whatever form has come, sometimes they malfunction and they need service. ঠিক আছে? তো machines are developed by humans, machines are run by humans, machines are optimized by humans, serviced by humans. তো ম্যানেজার হোক বা
ওয়ার্কার হোক, সফটওয়্যার হোক, হোয়াটএভার, মানে হিউম্যান এন্টিটি যেটা আছে, মানুষ কিন্তু আলটিমেটলি সবসময় মেশিনকে সাপোর্ট করবে বা বানিয়েছে বা বানাবে বা সার্ভিস করবে, এক হচ্ছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ধরো আজকে তুমি সঠিক প্রশ্নটা করলে যে মেশিনস, তো মেশিনের তো একটা অ্যাপ্লিকেশন থাকবে, যে whether it's a tractor or whether it's a IT server, কি এটা, whether it's a big electrical equipment which is there, ঠিক আছে? তো ইন্ডাস্ট্রি স্পেসিফিক জেনারেলি এগুলো হয় আর কি। তো সেই ইন্ডাস্ট্রি স্পেসিফিক বা আমি বলবো যে সার্ভিস স্পেসিফিক বা ভার্টিক্যাল স্পেসিফিক মেশিন যখন হয়, তার যে ডিজাইন, তার যে ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু মানুষ করে, ঠিক আছে? সো হিউম্যানস উইল অলওয়েজ বি এট দ্য ফোরফ্রন্ট irrespective of the designations, but ultimately এবং humans will continuously do this. তো এই জায়গাটা আমার মনে হয় is very clear, যে humans will always be at the center of any innovation and anything, and no machine at any stage will take it up. যদি ফিউচারটাকে ফোরকাস্ট করা একটু ডিফিকাল্ট, বাট মানে আমরা যদি ইতিহাসকে দেখি বা আমরা যদি ট্রেন্ড যেটা আজকের দিনেও আসছে আর কি, ঠিক আছে, তো হিউম্যানস উইল অলওয়েজ বি এট দ্য সেন্টার, ঠিক আছে? কারণ মেশিন যখন তৈরি হচ্ছে, ইটস বেসড অন রিসার্চ। রিসার্চটা কে করছে? রিসার্চটা ডিজাইনগুলো কে করছে? ইনেবলার্সগুলো হয়তো মেশিন করে দিচ্ছে, বাট জিনিসটা যে আইডিয়া কামস ফ্রম দ্য মেশিন। দ্য অ্যানালিটিক্স মে বি গিভেন বাই এ ডিভাইস, বাট হাউ টু পুট ইট ইন শেপ, ঠিক আছে? এই জিনিসটা মেশিন। বা আজকে আমার দেশের এত নাগরিক বা আজকে আমার রাজ্যের এত নাগরিক রয়েছে, তাদের কোথায় কখন কীভাবে আমি টেকনোলজি ইউজ করে তাদের বেটার সার্ভিস দেবো, ঠিক আছে? অল দিস আর ড্রিভেন বাই হিউম্যানস। একটা কোম্পানি কোথায় গেলে আরও বেটার করবে বা কীভাবে ইনেবল করবে, এটা হয়তো কেউ দিয়ে দিল, বাট ডিসিশনসগুলো কে নেবে? ডিসিশনসগুলো, বিকজ সবসময় আমাদের মনে রাখতে হবে যে কোনো ডিসিশন অলওয়েজ হ্যাজ আ কাইন্ড অফ ইমোশনাল মানে কোশ্চেন বিল্ড ইনটু দ্যাট, ঠিক আছে? We cannot build something which will probably not help mankind, beyond the will not help mankind. So emotional quotient মানে হয়তো মেশিন বললো এটা করা উচিত based on the data, but আমরা যদি দেখি যে this is something which can be detrimental to to the people of whatever geography or region, then obviously the human leadership will not do that, ঠিক আছে? So আমি যেটা সারাংশ করার চেষ্টা করছি যে humans will always drive technology in whatever format, এবং তারাই কিন্তু মধ্যমণি হয়ে থাকবে। মেশিন কিন্তু যেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, হিউম্যান দ্বারা চালিত হবে। আর গতকালকেও তাই হয়েছে, আজও তাই হচ্ছে, ভবিষ্যতে হয়তো তাই। তো আপনি তো অনেক ইয়াং এন্টারপ্রেনার্সদেরকেও ট্রেন করছেন, গাইড করেছেন, হ্যাঁ। তো আপনার কি মনে হয় এখনকার ইউথরা কোথায় সব থেকে বেশি ল্যাগ করছে এবং কিভাবে সেটাকে ইমপ্রুভ করবে? না দেখো, এখন যেটা আজকের দিনে যেটা আমি দেখতে পারি, বিং আ পার্ট অফ মাল্টিপল ফোরামস অ্যান্ড বডিজ এবং মাল্টিপল লোককে মিট করে আমি দেখেছি যে আজকে যে ইয়াং জেনারেশন যারা আছে না, তাদের মধ্যে একটা নিজে কিছু করুন এই উদ্যোগটা, ঠিক আছে? এন্টারপ্রেনারশিপের একটা স্পিরিট কিন্তু তীব্রভাবে সেটা কিন্তু জেগে উঠেছে, এবং এই যে তাদের মধ্যে একটা এনার্জি which has come, ঠিক আছে? এবং অনেকের মধ্যেই তাদের মধ্যে দেখছি, অবভিয়াসলি তাদেরকে আমাদের মেন্টর করতে হবে অনেক সিনিয়র করে, বাট তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর ভিশনও আছে, ঠিক আছে? তো হয়তো কেউ ভিশনটাকে খুব ক্লিয়ারলি আর্টিকুলেট করতে পারে, আবার কেউ ভিশনটাকে খুব ক্লিয়ারলি আর্টিকুলেট করতে পারে না, বাট সেটা মেনটেনিংয়ের মাধ্যমে সলিউশন করা সম্ভব। বাট মোদ্দা কথা হচ্ছে, টু কাম টু দ্য পয়েন্ট, যে উই সি আ লট অফ এনার্জি, উই সি আ লট অফ ক্ল্যারিটি, উই সি আ লট অফ ভিশন অ্যামং দি ইয়াং পিপল, যে কথা তুমি আমাকে বলবে, ঠিক আছে? তো আমি তো সেরকমভাবে ল্যাক কিছু দেখি না, বাট আমার যেটা খুব ভালো লাগে দেখে যে এই ছেলেমেয়েগুলোর মধ্যে, হ্যাঁ, একটা অদম্য জেদ অনেকের মধ্যেই রয়েছে, যে আমরা কিছু একটা করে দেখাবো, আমরা কিছু একটা বিল্ড করে দেখাবো, ওয়েদার ইটস বিল্ডিং এ সিস্টেম অর একটা সমাজে একটা প্রবলেম রয়েছে, মানে কোনো একটা এরিয়াকে ইমপ্রুভ করা যায় সেটার উপর কাজ করবে। যেমন অনেকগুলো এন্টারপ্রেনারশিপ এখন এমন হয়েছে, স্পেসিফিক এরিয়াস অফ সোসাইটিতে যে প্রবলেমগুলো রয়েছে সেটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করছে, নিজেদের যতটা ক্যাপাসিটি তার মধ্যে সলিউশন দেওয়ার চেষ্টা করছে, এবং তারা যখন ধাপে ধাপে এন্টারপ্রেনারশিপে যখন ল্যাডার দিয়ে উঠছে, যখন উপরে যাচ্ছে, যখন আরও ফান্ডিং পাচ্ছে, তখন তারা আরও হাই ইম্প্যাক্ট করছে, ঠিক আছে না? তো এই জিনিসটা, অর্থাৎ তাদের ভিশনটা রয়েছে, তারা কিন্তু মার্কেটটা বুঝেছে, ঠিক আছে? তারা কিন্তু মার্কেটটা বুঝেছে ইন দ্য সেন্স, মানে তারা কিন্তু রিকোয়ারমেন্টটা বুঝতে পেরেছে, হ্যাঁ, যে সোসাইটিতে এইখানে একটা গ্যাপ রয়েছে, যেটা হয়তো আমরা করতে পারি, কারণ আমাদের there's a huge population and there's a lot of areas of improvement that everybody is trying to work on. তো
পয়েন্ট হচ্ছে আমি কিন্তু দেখছি একটা অদম্য জেদ রয়েছে, ঠিক আছে, এবং একটা সাহস রয়েছে, এবং হোয়াট ইজ ভেরি গুড ইজ আজকে গভর্নমেন্ট এগিয়ে আসছে, ঠিক আছে, আজকে গভর্নমেন্ট অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি আমি বলবো, whether it's a state or it's a center, আজকে অনেকগুলো স্কিম রয়েছে এন্টারপ্রেনারদের হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য, অনেকগুলো ফান্ডস আসছে এন্টারপ্রেনারদেরকে ব্যাক করার জন্য, ঠিক আছে, অনেকগুলো ইনকিউবেশন সেন্টার্স হচ্ছে এন্টারপ্রেনারদেরকে সাপোর্ট করার জন্য, তার বাইরে অনেক ইকোসিস্টেমস ডেভেলপ করছে। তো আমি কিন্তু সমগ্র চিত্রটা মানে ওভারঅল চিত্রটা তুমি যদি বলো, আমি কিন্তু একটা পজিটিভ ভাইব পাচ্ছি, এবং তার প্রতিফলন কিন্তু আমরা দেখছি যাদেরকে তোমরা ইন্টারভিউ করছো, সেরকম ইয়াং এন্টারপ্রেনার্স বা ম্যাচিওর এন্টারপ্রেনার্স যাই হোক না কেন, মানে আলটিমেটলি দিস ইজ দ্য স্পিরিট অফ এন্টারপ্রেনারশিপ হুইচ ইজ গেটিং কম্পাউন্ডেড ডে বাই ডে। মানে যেটা আগে ছিল না, 2015-এ আমরা এত ভাবতেই পারতাম না যে ভিসি ফান্ড বা লোনস, গভর্নমেন্টের এত ডিফারেন্ট টাইপ অফ স্কিম, এমএসএমই লোনস দে আর কামিং ইনটু দ্য পিকচার। বাট যেটা আগে 10 বছর আগে অনেকে ভাবতেই পারতো না, বাট 2025-এ দাঁড়িয়ে সেটা ভাবনা চিন্তার মধ্যে হয়েছে। একটা জিনিস কি হয় জানো, একটা জিনিস আমি বলি যে একটা জিনিস কি হয়, মানে এভরিথিং টেকস ইটস টাইম, ঠিক আছে, সময়ের সাথে সাথে অনেকগুলো জিনিস ইভলভ করে, ঠিক আছে। তো যেটা এই প্রশ্নটা ও করলো যে আজকের যে জেনারেশন, ঠিক আছে, তো আজকের জেনারেশন কিন্তু সামথিং যারা একটু মানে যারা হয়তো কিছুটা নিজেদের থট প্রসেসে ইন্ডিপেন্ডেন্স চায়, ঠিক আছে, এবং তাদের যে ভিশনটা রয়েছে, তারা চায় যে আফটার 5-7 years or 10 years of service বা 15-20 যে ইয়ে, আই ওয়ান্ট টু গিভ দ্যাট ভিশন টু শেপ। আমি যেটা চিন্তা ভাবনা করছি, এর আমার স্বপ্ন রয়েছে, আমি আমার স্বপ্নটাকে সাকার দিই, এবং তখন কিন্তু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে তাদের এই সাহস এবং জেদে তারা কিন্তু মাঠে নামছে, দ্য ফিল্ড অফ এন্টারপ্রেনারশিপ দে আর গেটিং, এবং ইকোসিস্টেম আজকে রয়েছে তাদেরকে মেন্টর করার জন্য, গাইড করার জন্য। তবে নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে, ব্যর্থতা আসবে, প্রতিকূলতা আসবে। এক্ষুনি তোমাকে যেটা বলছিলাম, এবং শুভদীপ তোমাকেও যেটা বলছিলাম, যে রিচ এন্ড পারসিভিয়ারেন্স, মানে হয়তো দেখা যায়, হ্যাঁ, যেটা আমি কারোর নাম না নিয়ে বলতে পারি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে চিনি এন্টারপ্রেনার, যে প্রথম 5 বছর তার খুব ডিফিকাল্ট কেটেছিল, সে একাধিক জায়গায় পিচ করেছে, তার কিন্তু তাই বলো অ্যাপ্রুভ হয়নি, বাট 6ষ্ঠ বছরে গিয়ে দেখা গেল যে একটা বড় জায়গা থেকে সে ব্রেক পেল, এবং যেই বড় জায়গা থেকে সে ব্রেকটা পেল, তারা আবার এমন ফোরামে যুক্ত যেখান থেকে একাধিক ফান্ডিং অপরচুনিটিস বা মেন্টরসরা আসলো, যারা থেকে তার বিজনেসটাকে আরো ফাইন টিউন করতে সাহায্য করবে। অর্থাৎ প্রথম 5 বছরে তার চিত্র এক, হ্যাঁ, 6ষ্ঠ বছর এবং 7ম বছরে আমি দেখছি হি হ্যাজ টেকেন এ কোয়ান্টাম লিপ। কি বললাম বুঝতে পারছো? প্রশ্ন যে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, তোমাদের উত্তরটা সুন্দর প্রশ্ন, যে প্রথম 5 বছরে যদি সে হালটা ছেড়ে দিত, সে তো 6ষ্ঠ বছরের মুখ দেখতে পারত, এবং যদি সে 6ষ্ঠ বছরের মুখটা না দেখতে পারতো, তাহলে সে যে আজকে সার্ভিসেসটা নিয়ে এসছে সেটা আমরাও পেতাম না, ঠিক আছে। তো এই জন্য আমি যেটা আমি আগে বলেছি, গ্রিট এন্ড পারসিভিয়ারেন্স ভেরি ইম্পর্টেন্ট। ভিশন তার আগে ছিল, ওই ভিশনটা সে ছাড়ে। Maybe there was a lot of pressures, a lot of this, that, but he was somehow able to endure that pressure, and he was able to sustain that pressure. এবং 6ষ্ঠ ইয়ার থেকে বলে না, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ঠিক আছে, 6ষ্ঠ ইয়ার থেকে তার আজকে তার কথা আমি বলছি, আমি একটু পরে তাদের কথা তোমাকে আরো বিশারদভাবে বলবো যখন আমি বিশারদ সময় পাবো, যে দে হ্যাভ গন টু আ ডিফারেন্ট স্কেল। কারণ কি, 5 বছরে যে গ্রাউন্ড ওয়ার্কটা সে করেছিল, যখন সে রিজেক্ট হচ্ছিল, যে লার্নিংসটা তার হয়েছে, যে লার্নিংস, যখনই কেউ রিজেক্ট করেছে তাকে সে বলেছে আমি এই কারণে রিজেক্ট করলাম তোমাকে, ঠিক আছে, সে সেখান থেকে একটা লার্নিং তুলেছে। একাধিকবার রিজেক্ট হওয়ার ফলে he was able to incorporate the learning, তার ফলে সে যখন 6th ইয়ারে গিয়ে সেটাকে শুরু করলো, অ্যাকসেপ্ট হলো, তখন তার ভুল ত্রুটির জায়গাটা অনেক কম, সে অলরেডি শিখে ফেলেছে। থেকে শেখা, দেখে শেখা, সে থেকে শিখেছে, বাকিটা দেখেও শিখেছে। সো দ্যাটস হাউ ইট ইভলভস। আপনি ফেলিওরকে কিরকম করে দেখেন? না, দেখো, একদম দারুণ প্রশ্ন করেছো। ফেলিওরকে দেখো, আমার একটা ব্যক্তিগত ধারণা, হ্যাঁ, যে ফেলিওর ইজ এ পার্ট অফ লার্নিং, ঠিক আছে, কারণ আমরা তো সবাই মানুষ, ঠিক আছে না। তো আজকে ধরো, যেহেতু আমরা মানুষ, আমাদের একটা ভুল ত্রুটি তো আমরা তো জানি, বাঙালি হিসাবে মানুষ মাত্রই ভুল, একটা কথা তো আছে, ঠিক আছে, ভুল ত্রুটি তো আমরা করব। অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে হয়তো কেউ 196 পেলো, 4টে সে ভুল করলো, কেউ 85 পেলো, 15টা সে ভুল করলো, 15 নম্বর সে ভুল করলো, 4 নম্বর সে ভুল করলো। কিন্তু 85 পেয়েছে মানে যে সে খারাপ, আর 96 পেয়েছে মানে যে সে আরো, মানে যাই হোক, তো সেটা আলটিমেটলি বলছি
ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবে, আমরা যন্ত্র ভুল ত্রুটি করে। সো ফেলিয়ার ইজ এ পার্ট অফ লার্নিং। মানে যেটি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যে ফেলিয়ার মানে আমার যেখানে ব্যর্থ হলো, তো জিনিসটা হচ্ছে যে আমার ওপর রিয়াকশনটা নির্ভর করে। অর্থাৎ কিছু লোক আছে ব্যর্থতা থেকে হয়তো মানে সামান্য কিছু জন হয়তো ব্যর্থতা থেকে কমে যেতে পারে, হ্যাঁ, খুব সামান্য কিছু জন হয়তো ব্যর্থতা থেকে বসে যেতে পারে। আবার কিছু লোক হয়তো ব্যর্থতা থেকে শিখতে পারে এবং পরের বার যখন সেই চেষ্টাটা করছে, হ্যাঁ, এই রাস্তায় হয়নি তাহলে আরেক রাস্তায় চেষ্টা করে দেখি, আরেকটা রুট দিয়ে করে দেখি, আরেকটা রুট দিয়ে করে দেখি। সো মানে আলটিমেটলি ডেস্টিনেশন এ থেকে ডেস্টিনেশন বি যাওয়ার জন্য দেয়ার আর মাল্টিপল রুটস, ঠিক আছে? তো আমার যদি একটা রাস্তায় না হয়, লেট মি থিঙ্ক ইন আ ডিফারেন্ট ওয়ে এন্ড টেক আ ডিফারেন্ট অ্যাপ্রোচ। ওইটাতেও যদি ব্যর্থ হই, লেট মি লার্ন যে আমি কেন পারলাম, ঠিক আছে? লেট মি সি ফ্রম আদার্স, ওরা হয়তো আমার থেকে বেশ কিছুটা এগিয়েছে, তাহলে ওরা কি করছে যে ওরা এগোতে পারছে খানিকটা হলে, আমি তাহলে তার মধ্যে কিছু রাস্তা নিই আর নিজের আমার কিছু রাস্তা আছে। এই যে কন্টিনিউয়াস এফোর্টস, যেটা আমি তোমায় বলছিলাম, কেউ 7 বছরের পরে সফল হয়, আর আমি নাম না নিয়ে বলতে পারি, তোমরা সবাই জানো যে উই হ্যাভ সিন এন্টারপ্রেনার্স যারা 60 বছর 61 বছর বয়সে দে হ্যাভ টার্ন এন্টারপ্রেনার্স। তুমি হয়তো বুঝে গেছো কার কথা বলছি। 61 বছর বয়সে হি হ্যাজ টার্ন এন্টারপ্রেনার এবং 75 মধ্যে হিজ ব্র্যান্ড ইজ এ গ্লোবাল ব্র্যান্ড, এভরিবডি নোজ অ্যাবাউট, ঠিক আছে? তো আমার কথাটা হচ্ছে যে এক হচ্ছে তার এন্টারপ্রেনারশিপ হ্যাজ গট নো এজ, এটার কোনো ইটস আ মাইন্ডসেট, এটা একটা চিন্তাধারা, ইটস আ মাইন্ডসেট, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে একটু রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকা দরকার, ঠিক আছে? রিস্ক মানে নট আনক্যালকুলেটেড রিস্ক, রিস্ক মানে ক্যালকুলেটেড রিস্ক। তা রিস্ক যখন নিচ্ছি আই শুড হ্যাভ আ রিস্ক মিটিগেশন প্ল্যান, যে আমি যে রিস্কটা নেবো সেটা কিভাবে আমি ম্যানেজ করবো। ইটস অল অ্যাবাউট ম্যানেজিং আ রিস্ক। ফুটবল মাঠে যখন নামে বর্ষার দিনে, যে কোনো সময় যে কেউ চোট পেতে পারে। ক্রিকেটে যখন তোমার দিকে ফাস্ট বোলারের বলটা দিয়ে আসে, if a batsman misses the line, he may be injured in spite of all the helmets and whatever gloves he wears. There are situations where, you know, some injury has happened on the field which are of severe nature. তাই বলে কি খেলা থেমে গেছে? না। So people have learned how to manage the risk, টেকনিকটাকে আরো বেটার করেছে, রিস্কটাকে মিটিগেট করেছে, বাট তারা কেউ মানে খেলার ময়দান থেকে বেরিয়ে আসে। আই এম টকিং অ্যাবাউট দি সাকসেসফুল, ঠিক আছে? তো ওই জন্য আমি বলছি ফেলিয়ার ইজ এ পার্ট অফ দ্যাট। এই রাউন্ড শেষ করার আগে আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ছিলেন, আপনি ওখানকার মার্কেটটা দেখেছেন, এবং ওই মার্কেটের সঙ্গে আমাদের ইন্ডিয়ান যে মার্কেট রয়েছে, ইকোসিস্টেম রয়েছে, সেটা বিজনেসের পার্সপেক্টিভ হতে পারে, সেটা অ্যাজ এ কর্পোরেট পার্সপেক্টিভ হতে পারে, কতটা ডিফারেন্স আপনি দেখেছেন? এবং আপনি একটা লং ডিউরেশন ফরেনে ছিলেন বা ফরেনের সাথে যুক্ত ছিলেন, এবং সেটা তখনকার সময় এখনকার সময়ের মধ্যে অনেক ডিফারেন্স। তো সেই ডিফারেন্সটা আপনি এক্স্যাক্টলি কোন জায়গাটা আপনি দেখেছিলেন যে এই জায়গাটা ইন্ডিয়া ল্যাক করছে বা আগামী দিনে হয়তো ইমপ্রুভমেন্ট করবে, বাট এই মোমেন্টে ইন্ডিয়ার কাছে নেই? তার সঙ্গে আমাদের ভালোটাও মেনশন করতে হবে যে ইন্ডিয়ার কাছে কি পজিটিভ আছে যেটা বাড়ানো হবে। এবং আমি এটুকুনি বলতে চাই যে এভরি জিওগ্রাফি হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজেস, ঠিক আছে? সবারই ভালো থাকে, ঠিক আছে? তো যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কিছু কিছু কালচারাল ডিফারেন্স থাকে, হ্যাঁ, এর বাইরে সেরকম কিছু নেই। টেকনোলজি কোনো জায়গায় একটু আগে পৌঁছেছে, কোনো জায়গায় একটু পরে পৌঁছেছে। তো বাট ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক ইকোনমি, ইন্ডিয়া কন্টিনিউয়াস প্রোগ্রেস করে চলেছে, ঠিক আছে? এবং ইট ইজ গ্রোয়িং অন ফাস্ট মোড, ঠিক আছে? এবং বিভিন্ন স্টেটসগুলো খুব সুন্দরভাবে এগোচ্ছে। ইটস বিন আ ভেরি ভেরি এনরিচিং জার্নি, ঠিক আছে? টেকনোলজি এখন দেখো, টেকনোলজি আমাদের দেশে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়েছে। আজকে আমাদের ইয়াং জেনারেশন তুমি দেখো কত সুন্দর মোবাইল ইউজ করতে পারে, ছোটো ছোটো ছেলেমেয়েরাও পারে, ঠিক আছে? লার্নিংগুলো যখন কোভিড ছিল, লার্নিংগুলো তোমার সবই ভার্চুয়ালি হয়েছিল, হ্যাঁ। তো ছেলেমেয়েরা আজকে স্মার্টফোন খুব সুন্দরভাবে ইউজ করতে পারে। কোনো একটা প্রশ্ন আটকে গেলে গুগল থেকে উত্তরটা দেখে নিতে পারে, সেটা ইট ক্যান বি এনি ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথমেটিক্স হোক, হোয়াটএভার, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে ধরো তুমি যখন একটা নতুন জিওগ্রাফিতে যাবে, তো প্রবাবলি ইয়োর বিজনেস উইল বি দ্য সেম, বা তোমার কাস্টমার, বাট হোয়াট উইল টিপিক্যালি ভ্যারি ইজ দি কালচার, ইউনো। তো ওইখানে তোমাকে মানে তোমার টিমস যেগুলো হবে সেগুলো অন্য দেশের থাকবে, অন্য ইয়ে হবে, তো তোমাকে কালচার একটু ফিটমেন্টটা করতে হবে। এবং সেখানে আমি একটু আগে তোমাকে যেটা বললাম যে টিম প্লেইং ক্যাপাসিটি, বা আরেকটা জিনিস আমি বলি যেটা আমি আগে বলিনি, অ্যাটিটিউড কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হয় ইন এনি সেক্টর ইউ ওয়ার্ক, ঠিক আছে? এবার অ্যাটিটিউড বলতে বিশদ আমি বলি, অ্যাটিটিউড বলতে হচ্ছে যে আমার
আমার অ্যাটিটিউড বলতে যে when something happens how do I react to that, ঠিক আছে? আমি একটা জিনিসকে কিভাবে দেখি, আমার দেখার চোখটা কিরকম, আমি রিয়াক্ট করি কিভাবে। যেরকম আমি একটু আগে বলছিলাম যে যারা ধরো ইয়াং ফ্রেশার্সরা আসছে, তারা যত দ্রুত শিখবে তারা কিন্তু ল্যাডারে তত এগোবে, ঠিক আছে? কিন্তু অ্যাটিটিউড যদি অন্যরকম হয় তাহলে কিন্তু এগোতে পারবে, ঠিক আছে? কারণ সবসময় দেখো আলটিমেটলি কি হয় জানো তো, আলটিমেটলি আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি কোনো সেক্টরসের কথা বলবো না বা কোনো ভার্টিক্যালসের কথা বলবো না, বাট ধরো দুটি ব্যক্তি একই রকম পারফরমেন্স দিয়েছে এক বছর, কারেক্ট? দুটি ব্যক্তি একই রকম পারফরমেন্স দিয়েছে এক বছর, বাস্তবে দেখা দুটি ব্যক্তি একই রকম পারফরমেন্স দিয়েছে এক বছর। এবার একটা সিনিয়র লেভেলে প্রমোশন হয়, এবার তুমি কাকে প্রমোট করবে? একজন হয়তো 96.7 দিয়েছে, একজন 96.789 দিয়েছে, বাট 96টা এটা কিন্তু পড়াশোনার দিক দিয়ে বলছি না, এটা কিন্তু আমি কর্মজগতের দিক দিয়ে বলছি। সেইখানে অ্যাটিটিউড এনি ডে উইন্স দ্য ডে, ঠিক আছে? বিকজ অ্যাটিটিউড ডিটারমাইন করে যে এর পোটেনশিয়ালটা কি। Potential is not about a very tech savvy person or a very business savvy person, না ওরকম না, attitude। কারণ কালকে আমার ব্যবসাটা বা কালকে যে কোনো ব্যবসাটা কোন দিকে আসবে, আমি যেটা বলছিলাম, টেকনোলজি যখন ডিসরাপশন করে না, তখন এক এক সময় এক একটা বিজনেস মডেল ওয়াইপ আউট করে যায়, ঠিক বললাম? এক একটা ব্যবসা মুছে যায়, কিন্তু ফাউন্ডাররা মুছে না। ফাউন্ডাররা যেটা করে কুইকলি পিভট, তারা জানে যে আমাকে এবার কোথায় মোড়টা কিভাবে নিতে হবে। আমি এই টেকনোলজিটা তারা 1-1.5 বছর হয়তো সেটাকে শেখে, বা সেটা কিভাবে তার ইন্ডাস্ট্রিতে বা কিভাবে তার কোম্পানিতে লাগাবে সেটা সে দেখে নেয়, তারপর সে আবার নতুন উদ্যোগে ছাপিয়ে। সো যেটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটিটিউড, কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু তুমি যেই সেক্টরেই কাজ করো, তুমি যেই সেক্টর থেকে আসো, ওটা কিন্তু আলটিমেটলি দেখবে শেষ কথা। ওকে, সো আমরা শুরু করে নিচ্ছি আমাদের ফাইনাল রাউন্ড, তার নাম হচ্ছে তাড়াতাড়ি করো। এটা একটা র্যাপিড ফায়ার রাউন্ড, দুটো করে অপশন থাকবে, আপনি একটা সিলেক্ট করতে হবে। কোনটাকে প্রেফার করবেন, স্টার্টআপ লাইফ নাকি কর্পোরেট লাইফ? খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি তো দুটোই এনজয় করেছি, তো আমি দুটোকেই প্রেফার করবো। দুটোরই প্লাস মাইনাস আছে, বাট দুটোর রাইটই খুব সুন্দর। কোনটা বেশি ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজি নাকি এক্সিকিউশন? দেখো, এক্সিকিউশন উইদাউট স্ট্র্যাটেজি তো মানে হয় না, আবার স্ট্র্যাটেজি উইদাউট এক্সিকিউশন মানে হয় না। তো আমার মনে হয় যে দুটোই ইম্পর্টেন্ট এবং দুটোই শুড হ্যান্ডেল উইথ ইচ আদার। প্রথমে আসবে অবভিয়াসলি স্ট্র্যাটেজি, বাট উইদাউট স্ট্র্যাটেজি এক্সিকিউশনের কোনো মানেই নেই। স্ট্র্যাটেজিটাকে টেস্ট করতে হবে একটা ছোটোভাবে, তারপরে গিয়ে দেখা যায় স্ট্র্যাটেজিটা বা অ্যাজ ইউ গো অ্যালং, মানে যত আমরা এগোচ্ছি, মানে স্ট্র্যাটেজিটা শুড বি ডাইনামিক, হ্যাঁ, মানে ইন দ্য সেন্স ইট ইজ নট আ পলিসি। তো স্ট্র্যাটেজিটা আমরা কখনো কখনো চেঞ্জও করতে পারি। আমি একটু বলছিলাম পিভট করা। সো আই থিঙ্ক স্ট্র্যাটেজি এন্ড এক্সিকিউশন গোজ হ্যান্ড ইন হ্যান্ড, বাট প্রথমে স্ট্র্যাটেজি তারপর এক্সিকিউশন। আপনার মতে ইয়াং জেনারেশনের ফার্স্টে কোনটা প্রেফার করা উচিত, বিজনেস রিলেটেড বুকস নাকি বিজনেস রিলেটেড পডকাস্ট? ও, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, অসাধারণ প্রশ্ন, তোমাদের ধন্যবাদ। আজকে দেখো, আমাদের সময় ওয়াজ বিজনেস রিলেটেড বুকস, বাট আজকের দিনে ইট শুড বি আ মিক্স অফ বুক। কারণ হচ্ছে বুকসের থেকে তুমি ডেফিনেটলি এনরিচ তো হবেই, পডকাস্টের থেকেও তুমি এনরিচড হবে। সো ইট হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ বুক। আপনার কোনটা ফেভারিট, ওয়ার্ক ফ্রম হোম নাকি ট্রাভেল ফর বিজনেস? কারণ দেখো আলটিমেটলি যেটা হয় না, ইট ইজ ভেরি নিড বেসড। তো ধরো কিছু সময় বিকজ অফ যেরকম কোভিডে ছিল, তখন তো ট্রাভেল আমরা কেউ করতে পারিনি, ওয়ার্ক ফ্রম হোম ছাড়া উপায় ছিল না। এবার তুমি বোধহয় বলছো যে গিভেন দি অপরচুনিটি, মানে যদি দুটোই সম্ভব হয়, তাহলে দেখো কিছু জায়গায় না তোমাকে ফিজিক্যালি মিটিং না করে পসিবল হয় না, বা ফিজিক্যালি গিয়ে 1-to-1 মিট না করলে, বা 1-to-many বা many-to-1 মিট না করলে হয় না। আবার কিছু জায়গায় তুমি দেখবে ওয়ার্ক ফ্রম হোমে হয়ে যায়। তো ওটা খুব সিচুয়েশন স্পেসিফিক, দুটোই ঠিক আছে। আপনি ইস্ট আফ্রিকার অনেকদিন ছিলেন, তা কোনটা প্রেফার করবেন, ইস্ট আফ্রিকান ফুড নাকি বেঙ্গলি ফুড? এইটা কিন্তু দারুণ প্রশ্ন। আমি ভাই বেঙ্গলি ফুড প্রেফার করবো এনি ডে। লাভলি কোয়েশ্চেন। নতুন স্টার্টআপদের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট, লিঙ্কডইনে পোস্ট করা নাকি ফেস টু ফেস পিচ করা? দেখো, দুটো ইম্পর্টেন্ট, দু জায়গায় ইম্পর্টেন্ট। লিঙ্কডইনে পোস্ট করার ইম্পর্টেন্ট টু রিচ আউট টু এ ব্রডার অডিয়েন্স, ঠিক আছে? এবার তুমি ধরো কিছু চাইছো যে বিদেশের লোকের সঙ্গে কোলাবোরেট করতে হবে, বিদেশি কোম্পানির সঙ্গে, ছোটো কোম্পানির সঙ্গে হতে পারে ইনিশিয়ালি কোলাবোরেট করতে, তো ওখানে তো তুমি ফেস টু ফেস পাবে না, তো তোমাকে লিঙ্কডইন সাহায্য নিতে হবে, বা অন্য যে মিডিয়া আছে তার ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া তার সাহায্য নিতে হবে। হ্যাঁ, লিঙ্কডইন ইজ এ ভেরি গুড মিডিয়া, সোশ্যাল মানে প্রফেশনাল মিডিয়া আর কি, প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট বলতে পারি যাই বলো। তো ওইটা আছে। আর ফেস টু ফেস পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তুমি ইউ ওয়ান্ট টু ক্লোজ সামথিং, ঠিক আছে, একটা মেবি রিজিনাল লেভেল আর ন্যাশনাল লেভেল, যেটা তোমাকে গিয়ে তুমি
তুমি একটা লোকের সঙ্গে কথাবার্তা যখন বলছো, ফেস টু ফেস যখন করছো, ইউ আর এবল টু রিড হিজ বডি ল্যাঙ্গুয়েজ বেটার, হ্যাঁ, ইউ আর এবল টু রিড হিজ ইমোশনস বেটার। তুমি বুঝতে পারছো যে কোনটা আই শুড পিচ যখন বললে, কোনটা আই শুড পিচ ফর অ্যান্ড কোনটা আই শুড নট পিচ ফর নাও, হ্যাঁ। তো ওই জাজমেন্ট কলটা তুমি অনেক বেটার ফিজিক্যালি নিতে পারবে ফেস টু ফেসে, যেটা অনেক সময় ওভার অত ভালো করে আমরা রিচ করতে পারি না, কারণ এখানটা স্ক্রিন, হয়তো মোবাইলে কিছু এইটুকুন ছোটো স্ক্রিনে আমি তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কি রিচ করবো, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। বাট আমি বলার চেষ্টা করছি জিওগ্রাফিক পার্সপেক্টিভে দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা র্যাপিড ফায়ার এখানেই শেষ করছি। আমরা ফাইনাল কোশ্চেনে চলে যাব শেষ করার আগে। ফাইনাল কোশ্চেন একটাই, সেটা হচ্ছে যে আপনি কর্পোরেটে ছিলেন, এখন এন্টারপ্রেনারশিপ করছেন। আমরা যে কান্ট্রি থেকে বিলংস করি সেই কান্ট্রিতে অনেকের এন্টারপ্রেনার আসছে, আগামী দিনে আরও আসবে, তাদের ড্রিম অনেক বড়। বাট আপনিও জানেন যে আমাদের এন্টারপ্রেনারশিপে এখনও ল্যাগিং যে পার্টটা, দ্যাট ইজ ফান্ডস, অ্যান্ড এভরি পার্সন ইজ কামিং ফ্রম এ লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। তো আপনি এবং আপনার দিক থেকেও আমি ভিশনটা চাইছি, এবং আমি জানতে চাইছি যে আগামী দিনের এই যারা আসছে, উঠে আসছে, যাদের কাছে ভিশন আছে, এম আছে, হয়তো পারসিভিয়ারেন্সও রয়েছে, লড়াই করার ক্ষমতা, বাট একটা টাইমের পরে তো একটা জায়গায় মানুষ আটকে যায়, দ্যাট ইজ দ্য মানি, ফান্ডস। সেইটাকে কীভাবে আপকামিং ডেজে ওভারকাম করা যাবে, এবং আপনি যদি অ্যাজ এ সিনিয়র এন্টারপ্রেনার কী কী স্টেপস নিতে পারেন বা নিতে চাইছেন ফর ফিউচার জেনারেশন স্পেশালি? ও গুড কোয়েশ্চেন। দেখো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে একদম সঠিক প্রশ্ন, যে দেখো একটা পুঁজি দরকার, পুঁজি ছাড়া করা সম্ভব না, ঠিক আছে? যে কোনো ব্যবসা বেসিক পুঁজিটা তো আমাদের বেসিক পুঁজি, এন্টারপ্রেনারশিপ তুমি করো বা যাই করো, ছোটো আকারের বা বড় আকারের একটা ক্যাপিটাল লাগে, উইদাউট উইচ সাস্টেনেন্স তুমি করছো, একটা লিমিটের পরে চ্যালেঞ্জ, সেটা আমরা কম বেশি প্রত্যেকেই করছি, এবং আমাদের আগে যারা ছিল তারাও করেছে। ওনলি ডিফারেন্স যে আজকের দিনে যেটা আমি বলছিলাম তোমাকে একটু আগে, আজকের দিনে ইকোসিস্টেমটা ভালো, দিনে দিনে আরও ভালো হচ্ছে, এবং তারপরে গভর্নমেন্টের থেকে আমি দেখছি যে অনেকগুলো মেজার্স রয়েছে এন্টারপ্রেনারদের সাপোর্ট করার, প্রমোট করার, অ্যাক্রস স্টেট গভর্নমেন্টস এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। তো প্রথম হচ্ছে আমি বলবো যে ইউ শুড বি হ্যাভিং আ ক্লিয়ার কাট ভিশন যে তুমি ঠিক কী করতে চাইছো, অ্যান্ড দেন ইউ শুড বি হ্যাভিং এ ভিশন যে আমি প্রোডাক্টসে ঢুকবো, সার্ভিসেসে ঢুকবো, কৃষি ঢুকবো, সলিউশনে ঢুকবো, ঠিক আছে? আর তোমার একটা ছোটোখাটো বিজনেস প্ল্যান থাকা দরকার, যে এটা করতে আমার কতদিন লাগবে, কতদিন আমি নিজে সাস্টেন করতে পারবো, কোন স্টেজ থেকে আমার ফান্ডিংটা লাগবে, ওইটাও থাকা দরকার। এবং তারপরে আমি যেটা বললাম যে তোমাকে আলটিমেটলি না রিচ আউট করতে হবে, ঠিক আছে? আজকের দিনটা যেরকম বলেছে, ইউ উইল এসেনশিয়ালি, এন্টারপ্রেনার্সের ক্ষেত্রে পার্টিকুলারলি বলবো, ইউ উইল হ্যাভ টু রিচ আউট, ঠিক আছে? তো ওই জেনারেশনটা, ওই জমানাটা চলে গেছে। আমি একটা খুব সুন্দর এক কোনায় বসে একটা জিনিস বানাচ্ছি, অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড উইল টেক ইট, ঠিক আছে? তো ওটা হয়, ডেফিনেটলি হয়, বাট আজকের দিনে when there is so much of social media and so much of networking happening, ঠিক আছে? তো তুমি অ্যাকচুয়ালি স্রোতের বাইরে চলে যাও যদি তুমি ওই জিনিসটার মধ্যে কিছুটা নিজেকে ইনভলভ না করো। কারণ হচ্ছে তোমার ইনফরমেশন এক্সচেঞ্জ তো হবে না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষেরই, যেটা তুমি একটু আগে আমাকে বলছিলে যে বই, বিজনেস বুকস পড়া দরকার না পডকাস্ট পড়া দরকার, আমার মনে হয়েছিল যে ইট শুড বি কম্বিনেশন অফ বোথ। আমি এখানে একই জিনিস বলবো, ইট হ্যাজ টু বি আ মিডওয়ে, ইন দ্য সেন্স ডেফিনেটলি আমাকে নিজের বিজনেসটা দেখুন, যে এন্টারপ্রেনার তাকে নিজের বিজনেস, নিজের অপারেশন, বিশেষ করে যখন সে প্রথম 2-3 বছরে মানে এখন লেজার ফোকাস যেটা বলে দিতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাকে কষ্টসৃষ্ট করে, স্ট্রেচ করে তাকে একটু নেটওয়ার্কিংয়ের সময়টা বার করতে হবে। কারণ ওইখানেই তুমি দেখবে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, ওইখানেই তুমি দেখবে তোমার ইন্ডাস্ট্রিতে একাধিক লোক, হ্যাঁ, যারা তোমার থেকে আজকে 5 বছর আগে শুরু একটা জায়গায় গেছে, তারা হয়তো তোমাকে একটু দুটো অ্যাডভাইস দিল, যাতে তোমার হয়তো 4টে কাজ আরও সহজ হয়ে যায়। বা হয়তো তুমি একজনকে মিট করলে যে 10 বছর ধরে এই লাইনে রয়েছে, একটা জায়গায় পৌঁছে গেছে, সে হয়তো তোমাকে একটা ট্রিক বলে দিল, একটা অ্যাডভাইস দিল, যাতে তুমি দেখলে যে তুমি 1 বছরের মাথায় যেটা করতে পারবে, সেটা হয়তো তুমি 8 মাস 7 মাসের মাথায় করতে পারছো। মানে দিস ইজ এগেন মানে অন্য কারোর থেকে অ্যাডভাইস নিয়ে তার যে শিক্ষাটা যেটা উনি হার্ডওয়েতে পেয়েছেন, সেটা উনি ইজিলি পেয়ে গেলেন। তো এটা ততক্ষণ না হচ্ছে, ততক্ষণ হবে না যতক্ষণ না তুমি কিছুটা নেটওয়ার্কিং করছো, ঠিক আছে? বাট দেন এগেন নেটওয়ার্কিং শুড বি ভেরি ফোকাসড। এবং আজকের দিনে দেখো, আলটিমেটলি তুমি যে লেভেলে তুমি 6 মাস শুরু করো, 1 বছর শুরু করো,
বছর হোক বা 65 হোক, ঠিক আছে? তো ইনফরমেশন এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোলাবোরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যান্ড হোল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনোটাই হবে না যদি না তুমি নেটওয়ার্ক। লাস্ট একটাই কোশ্চেন দিয়ে এপিসোডটা শেষ করবো। আপনি একজন ফাদার, একজন এন্টারপ্রেনার, তো ইয়ং জেনারেশন যারা প্যারেন্টস হবে বা এখন যারা প্যারেন্টস রয়েছে ইয়ং জেনারেশন, তাদেরকে কী বার্তা দেবেন যাতে এই এআই এর যুগে তারা তাদের বাচ্চাদের সেইভাবে আপব্রিঙ্গিংটা দিতে পারে, বেসিক আপব্রিঙ্গিংটা? ও সুন্দর প্রশ্ন। তো আমি একটা বার্তা দেবো যে দেখুন, আপনারা যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, প্রত্যেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিছু না কিছু শিখেছে, রাইট? তো এই যে স্ট্রাগলগুলো আপনাদের শিখিয়েছে, আপনারা দেখুন যে আপনাদের সন্তানদের যেন সেই স্ট্রাগলটা করতে পারে, মানে ওই লার্নিংসটা আপনি ইম্পার্ট করুন। যেটা আপনি শিখেছেন সেটা তাকে দ্রুত বলে দিন, বা তার ওই বোঝার মতো বয়স হলে বলে দিন, যেন ওকেও সেই কষ্টটা করতে পারে। ও যেন আপনার শিক্ষার ফলটা নিতে পারে, বেনিফিটটা নিতে পারে। অ্যাজ এ পেরেন্ট দ্যাট শুড বি দ্য ফার্স্ট থিং। কারণ পড়াশোনা, একাডেমিক্স তো অবভিয়াসলি ইজ এ পার্ট অফ লাইফ। স্কুলে পড়াচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, অল অফ দ্যাট ইজ দেয়ার, কারিকুলাম সিলেবাস তো রয়েছে। বাট বিয়ন্ড দ্যাট আপনারা যে নিজেদের জীবনে চলতে গিয়ে যে শিক্ষাগুলো পেয়েছে, ঠিক আছে, ওদের সময় মানে আগে থাকতেই শিখিয়ে দিন, যেন আপনাদের যে কষ্টটা করে ওটা শিখতে হয়েছে সেই কষ্টটা যেন এদের করতে নয়। কারণ জীবন এখন অনেক দ্রুত, মানুষের কাছে সময় এখন অনেক কম। এক কথা বলার চেষ্টা করছি, দ্য পেস অফ লাইফ ইজ মাচ ফাস্টার। কারণ আগে কী হতো, আমি জাস্ট 30 সেকেন্ড নেবো। দেখো, আমাদের আগের জেনারেশনে তারা একটা চিঠি লিখে এক জায়গায় পাঠিয়ে দিত, এবার চিঠিটা পোস্ট করে দিত, সেটা যেত, আবার ওখান থেকে উত্তর আসতো। হ্যাঁ, এবার চিঠি লিখে একটা যে সে পারমিশন চেয়েছে বা একটা কাজ করবে, তার একটা সম্মতি বা একটা যাই হোক একটা আইডিয়া চেয়েছে, ধরো কথা বলছি, তার উত্তরটা আসতে তার 3 সপ্তাহ। তাহলে ওই 3 সপ্তাহে সে আবার মানে দিনে ধরো সে 7-8টা করে করলো আর, হ্যাঁ, মানে তার ব্রিদিং স্পেস, তার সময়টা থাকবে। 3 সপ্তাহ পরে যখন আসবে, আমি 3 সপ্তাহ পরে আবার ওটার উপরে অ্যাকশন। তারপরে আসলো ফ্যাক্সের সময়টা আরো কমে গেল, ঠিক আছে, ফ্যাক্সের সাথে সাথে ঢুকে গেল ইমেলের সময় আরো কমে গেল। ফ্যাক্স আবার একটু যেতে সময় লাগতো, আসতে সময় কোনো সময়, পার্টিকুলার ইন্টারনেট। এখন ইমেলে তো আরো সময় কম লাগলো, আর এখন এসে গেছে কি হোয়াটসঅ্যাপ। একটা এক্সাম্পল দিয়ে বলছি, এই পাঠালে এই উত্তর করবে, একটা ফাইল অ্যাটাচ করেই পাঠালো, দেখে সঙ্গে সঙ্গে উত্তর করবে। অর্থাৎ আমি যেটা একটু আগে বলছি, ব্রিদিং স্পেস, যে একটা চিঠি পাঠালাম 3 সপ্তাহ পরে আবার তার জবাবটা আসলো, আমি একটা 3 সপ্তাহের একটা ব্রিদিং স্পেস পেয়েছি ওই পার্টিকুলার কাজটা। এখন সেই 3 সপ্তাহটা কোনো জায়গায় রিডিউসড হয়েছে 1 মিনিটে, কোনো জায়গায় 2 মিনিটে, কোনো জায়গায় 30 সেকেন্ড। মানুষের জীবনের গতি অনেক বেড়ে গেছে। আমি এইটাই বলবো ইয়াং জেনারেশনকে, যে দেখো, ইউ হ্যাভ টু অপটিমাইজ ইউর টাইম, ঠিক আছে? কারণ টাইম হচ্ছে এমন একটা মানে রিসোর্স, যেটাকে তুমি কিন্তু ভাই কোনো মতো ম্যানেজ করে কিছু করতে পারবে না। ওটাকে কেনা যায় না, কিছু করা যায়। টাইম অপটিমাইজেশনটা ভেরি ইম্পর্টেন্ট। যার জন্য একটু আগে বলছি আর পেরেন্টসদেরকে, আগের প্রশ্নটা, যে পেরেন্টসটা যেটা থেকে শিখেছে সেটা যদি ইয়াঙ্গার জেনারেশনকে শিখিয়ে দেয় সময় মতো, তাহলে ইয়াঙ্গার জেনারেশনও অনেকটা সময় বেঁচে যায়, কারণ তারা সেই একই পদ্ধতিগুলো করবে না, বা একই শক্ত রাস্তায় হাঁটবে, দেখে শিখবে, ঠিক আছে? আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা সময়ের পর আমার মনে হয় ইয়াঙ্গার জেনারেশনকে না আস্তে আস্তে টেকনোলজিতে এক্সপোজ করা উচিত। কারণ ভবিষ্যৎ যেটা আসছে, এভরিথিং উইল বি অন টেকনোলজি। দেখে তো তাই মনে হচ্ছে, ইট উইল বি টেকনোলজি ড্রিভেন। টেকনোলজিকে ড্রাইভ করবে হিউম্যান, কিন্তু টেকনোলজি ড্রিভেন হবে। আজকে দেখো, ওয়েদার ইটস এ ফুড ডেলিভারি আর হোয়াটএভার ইট ইজ, আজকে তোমার গাড়ির অ্যাগ্রিগেশন হোক বা ড্রাইভার হোক, আজকে দেখতে পাচ্ছ তো সবই টেকনোলজি দ্বারা এনেবেলড। এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপসগুলো হয়ে ডিসিশন মেকিং অনেক ফাস্টার হয়ে গেছে, কারেক্ট? আজকে যে এআই এসে গেছে, তুমি নিজেই বললে একটু আগে, যে এআই দ্বারা যখন প্রেজেন্টেশন, কি আমাদের সময় প্রেজেন্টেশন তৈরি করতে কত সময় লাগে, এখন তুমি বলো কতটা সময় লাগে? হ্যাঁ, বুঝতে পারছো যে জীবনের মানে গতি কত বেড়ে গেছে, বুঝতে পেরে গেছো? তুমি এআই সংক্রান্ত, এআইটি জুড়ে বলে আমি এআইটি জুড়ে উত্তর দিলাম, গতি কতটা বেড়ে গেছে। তো এই গতির সঙ্গে যদি মানুষকে তাল রাখতে হয়, তাহলে তার যে শেখার প্যারামিটার্সগুলো সেটাকেও ফাস্ট হতে হবে। এবং সেখানে তোমার আগের প্রশ্নটা ছিল, যেটা তার উত্তর দিই, তার ওটাকে একটু টেনে বলি, পেরেন্টস হ্যাভ গট আ বিগার রোল, বিকজ তারা যেটা শিখেছে, তারা যেটা জানে, প্লিজ ইনেবল। মানে আমাদের যেরকম আমরা অনেক সময় শুনতাম যে না, নিজে শিখেছে খুব ভালো, কিন্তু আজকের দিনে কিন্তু সেই ব্রিডিং, সেই সময়টা, ওই সময়টা
টেকনোলজি এমন ব্যাপকভাবে এসে গেছে না, ওই সময়টা কারোর কাছে নেই। সুতরাং আমি পেরেন্টসদের বলবো, আপনারা যা যা শিখেছেন, লার্নিং ইজ সামথিং লাইক এ পট অফ গোল্ড, ওইটা আপনারা দ্রুত আপনাদের সন্তান সন্ততিকে যে বয়সটা আসবে, বোঝার বয়সটা আসবে, আপনারা শিখিয়ে দিন। কারণ আপনাদের থেকে যখন সে শিখে যাবে, সেটা অত্যন্ত সঠিক এবং দ্রুত শেখানো হবে। আরেকটা কথা হচ্ছে, একটু যোগ করে দিতে চাই, যে আপনারা কখনো কারোর কাছে কিছু জিজ্ঞেস করতে দ্বিধা করবেন, মানে ইন দ্য সেন্স, আবার যেটা বললাম, যে যেটা জানে তার কাছে প্লিজ টেক ইন টার্মস অফ ইনফরমেশন। ছেলেদের ক্ষেত্রে বললাম যে আজকে যদি মনে হয় যে আমাকে ওকে একটা ভালো কম্পিউটার টিচারের কাছে দিয়ে, কারণ আমি কম্পিউটারটা তো সরবরাহ জানি না, ঠিক আছে, বা যে কোনো সাবজেক্ট, আমি যদি ল না জানি, আজকে আমার মেয়ে যদি লিগাল সার্ভিসে যেতে চায়, I will obviously take help from a very established person from that field, ঠিক আছে। I should not hesitate to reach out, মানে এন্টারপ্রেনারশিপেও যেরকম রিচ আউট করা দরকার, ব্যক্তি জীবনেও রিচ আউট করা দরকার। আজকের দিনে উইদাউট ফোকাসড নেটওয়ার্কিং ইউ ক্যান বি নো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।